তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। আজ যেভাবে পরিকল্পিতভাবে শুনানি পিছিয়ে দেওয়া হলো, শুনানি পিছিয়ে যায়নি। আমি দুটো ছবি দেখালাম। একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয়, তিনি আইসিইউতে আছেন, প্রায় মৃত্যুমুখে। আরেকজন তরুণ লয়ার বিজ্ঞান আচার্য, তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী, মৌলবাদী, জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে। 70 জন হিন্দু লয়ার, তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে এবং অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এই যে কন্ডিশন এই মুহূর্তে বাংলাদেশে এখনো পর্যন্ত দেখা যায়, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন তাদের হস্তক্ষেপ করার অনুরোধ করছি একজন সচেতন হিন্দু হিসেবে। মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ। তিনি এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। কাল যেভাবে পেট্রোপোলে কোনো ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন, তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন, এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। তাই তিনি এই কথাগুলো বলে উনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছেন। আইনজীবী পাওয়ার বিষয় নয়, বিষয়টা হচ্ছে আইনজীবী পাওয়ার বিষয় না। আজকে আপনারা জানেন অ্যাডভোকেট, আপনি আজকে বাংলাদেশের অ্যাডভোকেটদের আমি ছবি দেখাতে চাই আপনাদের মাধ্যমে। 70 জন হিন্দু লয়ারকে মিথ্যা মামলাতে জড়ানো হয়েছে এবং আমি শুনছি ওদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এই ছবিটা আপনি দেখুন, ওনার যিনি প্রধান লয়ার রমেন রয়, তাকে জামাতের লোকেরা, উগ্র মৌলবাদীরা, তারা কিভাবে মেরেছে আপনি ছবিটা দেখুন। ওরা বয়স্ক সিনিয়র লয়ার। আপনি দেখুন আজকে যার দাঁড়ানোর কথা ছিল বিজ্ঞান আচার্য, যুবক অ্যাডভোকেট, তাকে কিভাবে মেরেছে দেখুন। এটা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলির হস্তক্ষেপ করা উচিত এবং ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে। সন্ন্যাসীদের, লয়ারদেরকে প্রায় মৃত্যুমুখে ফেলা হচ্ছে, নইলে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা আরও তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। আজ যেভাবে পরিকল্পিতভাবে শুনানি পিছিয়ে দেওয়া হলো, শুনানি পিছিয়ে যায়নি। আমি দুটো ছবি দেখালাম। একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয়, তিনি আইসিইউতে আছেন, প্রায় মৃত্যুমুখে। আরেকজন তরুণ লয়ার বিজ্ঞান আচার্য, তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী, মৌলবাদী, জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে। 70 জন হিন্দু লয়ার, তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে এবং অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এই যে কন্ডিশন এই মুহূর্তে বাংলাদেশে এখনো পর্যন্ত দেখা যায়, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন তাদের হস্তক্ষেপ করার অনুরোধ করছি একজন সচেতন হিন্দু হিসেবে। মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ।
তিনি এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। কাল যেভাবে পেট্রোপোলে কোনো ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন, তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন, এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। তাই তিনি এই কথাগুলো বলে উনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছেন। শুনুন, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, তাদের বিরুদ্ধে শাস্তির কথা বলা হয়েছিল, এখন আবার মেডিকেল কাউন্সিলে তাদের ফিরিয়ে নেওয়া হলো, প্রতিবাদে ডাক্তারি পড়ুয়ারা অবস্থানে বসে রয়েছে। না, এখানে তো কোনো অসুবিধা নেই। এখানে চুরি ডাকাতি জেল জরিমানা হলেও তো থাকা যায়। তো মানিক ভট্টাচার্যকে দেখি এখানে আসে, আমি তো দেখি দোকান কাটারা এখানে আসে নির্লজ্জ। পার্থ হয়তো জামিন পেয়ে মন্ত্রিসভায়ও যোগ দিয়ে দেবে, সমস্যা নেই। গতকাল মুখ্যমন্ত্রী একটা মিটিং করেছেন বিধায়কদের সঙ্গে। কোন দলের বিধায়ক? তা আমার কি, বেল পাকলে কাকে? আমি ওর মধ্যে ঢুকবো না। এটা গৃহযুদ্ধ একটা চলছে। আই নো এভরিথিং, আমি সমস্ত জানি, কিন্তু আমি বলবো না। বলছি কারণ আপনারা খুব তাড়াহুড়া করেন। আপনারা হুমায়ুন কবিরকে নিয়ে যে পাবলিসিটি দিয়েছেন, সেই পাবলিসিটি চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়েও দিতে পারেন। আজকে হুমায়ুন কবির চোখ পাল্টি করলো, আপনাদের একটা মিডিয়াতে দেখছিলাম। তা এটা তো আগেও আমি বলেছি। ইউসুফ পাঠান যখন প্রার্থী হয় তিনি বলেছিলেন গুজরাটি। আবার ভাইপো যখন ওকে এবং নিয়ামত শেখকে ডেকে টুপি পরিয়ে দিল ক্যামার থেকে, তারপরে বললো সব ঠিক আছে। অতএব এগুলো এদের বিধায়কদের বলা না বলা, এটা একটা পারিবারিক পার্টি, কোম্পানির মতো চালায়। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমার থেকে তো আর আপনি বেশি জানেন না। 21 বছর সঙ্গে ছিলাম, 4 বছর মন্ত্রিত্ব করেছি। আপনাদের যে কোনো লোকের থেকে আমার অভিজ্ঞতা এতে বেশি। বলছি, বিরোধী দলনেতার বক্তব্য লাইভ দেখানো হবে, এই দাবিতে স্পিকার বলছেন যে লিডার অফ দ্য হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু লিডার অফ দ্য অপোজিশন যিনি বলেছেন তাকে বলুন, উনি তো পার্টির ক্যাডার। রাজ্য বিধানসভা স্পিকারের যে চেয়ারের উচ্চতা, এই দলদাস স্পিকার সেটা নষ্ট করেছেন অনেক আগে। গত 3.5 বছরে উনার কীর্তি 1, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে শাসক দলের লোককে চেয়ারম্যান করা। কীর্তি 2, স্ট্যান্ডিং কমিটিতে কোনো বিরোধী দলের লোক স্বাধীনতার পর কোনোদিন হয়নি চেয়ারম্যান না করা। কীর্তি 3, তৃণমূলের বিধায়করা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ পান, তাদের পিএসও ভিতরে। আর যারা বর্ডার আটকাচ্ছে, যারা জঙ্গিবাদ ভারতবর্ষকে রক্ষা করছে, সিআরপিএফ, সিআইএসএফ, তারা সব বাইরে। তৃতীয় কীর্তি। চতুর্থ কীর্তি হচ্ছে বিরোধী দলনেতাকে 3.5 বছরে 8 মাস বিধানসভার বাইরে রেখেছেন। কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। আর কীর্তি 5, যা ভারতবর্ষের সব বিধানসভায় পৌঁছে গেছে। সংবিধান দিবসে সাংবিধানিক বডির বিরুদ্ধে গত 26 তারিখে রেজুলেশন মুভ বাই দি চেয়ার। এ নির্লজ্জতার সীমা হারিয়ে হাসিম আব্দুল হালিম থেকে শুরু করে যে বড় বড় মাপের লোকেরা এই চেয়ারটাকে বিরাট গরিমাতে পৌঁছে দিয়েছিলেন, ইনি সেটাকে একদম ধ্বংস করেছেন। তাই উনি এ কথাটা বলবেন। নবান্নতে মুখ্যমন্ত্রীর শেষ কথা, অ্যাসেম্বলিতে পরিষ্কার আছে, অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন। এটা সব সময় ধ্রুব সত্যি। তাই কংগ্রেসের যখন 44 জন এমপি ছিল, তাদের বিরোধী দলনেতার মর্যাদা ছিল না, কিন্তু মোদিজি অধীর রঞ্জন চৌধুরীকে লিডার অফ দি অপোজিশন স্ট্যাটাস দিয়েছিলেন, লার্জেস্ট ব্লকের লিডার হিসাবে। তখনও অধীরবাবু পিএসসির চেয়ারম্যান ছিলেন। এবারেও 99টা লোকসভা কংগ্রেস জিতেছে। রাহুল গান্ধীকে এলওপি করেছেন, কংগ্রেসের কেসি বেণুগোপালকে পিএসসির চেয়ারম্যান করেছেন। এই তৃণমূল যারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপিদের সদস্যদের
একজনকেও স্ট্যান্ডিং কমিটি করেনি। তৃণমূলকে ভারতবর্ষের শাসক দল এনডিএ দুটো স্ট্যান্ডিং কমিটি দিয়েছে, একটা দোলা সেন চেয়ারপারসন, আরেকটা কীর্তি আজাদ চেয়ারম্যান। ন্যাচারালি ইনি এসব কথা বলবেন, কারণ ওই আরজি করের সময় জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়ে এসেছিলেন, প্রতীকী মেরুদণ্ড। এদেরও আপনি যদি এমআরআই বা স্ক্যান করেন দেখবেন শরীরে কোনো মেরুদণ্ড নেই, মেরুদণ্ডটা খুলে কালীঘাটে রেখে দিয়েছে। দাদা কালকে